সিলেটের ডিসিকে প্রত্যাহার করছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বলছে মাজারে কোনো মাদক চলবে না। একদিনের ব্যবধানে তাকে চেক করা হয়েছে। সরকারের পুরা সিন্ডিকেট এই মাদকের সাথে জড়িত, লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা তারা নিয়ন্ত্রণ করে। সমাজকে তারা স্থিতিশীল থাকতে দেয় না, কারণ মাদক যারা গ্রহণ করে তারাই তাদের চেলাপেলা আর শিষ্য হয়। প্রধানমন্ত্রী ব্লেম দেয় জামাত ইসলাম নাকি বলছে বাজেটে মাদকের দাম বাড়ানোর জন্য জামাত ইসলাম অখুশি। একটা ফেক একটা আইডি থেকে একটা স্টিকার কাট করা হয়েছে, এইটা দেখে প্রধানমন্ত্রী পর্যন্ত লজ্জা লাগে। একটা জাতির প্রধানমন্ত্রীর ব্যাপারে করুণা হয়। বাজেটের সিস্টেম সম্বন্ধে তিনি ঠিকমতো জানেন না, আইন কানুন সম্বন্ধে তার সুস্পষ্ট ধারণা আছে বলে আমার ধারণা নাই, আমার জানা নাই। তিনি রাষ্ট্র চালাচ্ছেন ফেক একটা কার্ডের উপরে ভিত্তি করে একটা জনসমুদ্রে তিনি বক্তব্য দিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রীর মতো জায়গা থেকে। মাদক কি আমরা গ্রহণ করি? মাদকের ওই যে সংসদে দাঁড়িয়ে একজন এমপি অধ্যাপক মুজিবুর রহমান নায়েবে আমির জামাতের তিনি বলছেন যে মাননীয় স্পিকার, মাদকের দাম বাড়ায় মানে আমরা অসন্তুষ্ট না, কারণ আমাদের এই জায়গায় কেউ মাদক খায় না, মাদক খায় ওই পাশে যারা ওনারা, সুতরাং আমরা অখুশি হওয়ার কোনো কারণ নাই। সুতরাং মিথ্যা বইলা জাতিকে আর বিভ্রান্ত করার দরকার নাই। মাদকের ব্যবসা সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে সাতক্ষীরার জনগণ তা জানে না। এই থেকে বিরত থাকতে হবে, মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনার সন্তানকে বাঁচান, আপনার পরের প্রজন্মকে বাঁচান, নিজে বাঁচেন, জাতিকে বাঁচান। আমরা আশা করি আমরা সবাই এই মাদকের বিরুদ্ধে সংঘবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সমাজে আমরা এই মাদককে প্রশ্রয় দেব না, যেটা আমার জাতিকে ধ্বংস করে ফেলে। এজন্য ইসলামী ছাত্র শিবিরের উপরে তাদের এত রাগ। ড্রাগের কোটি কোটি টাকার ব্যবসা, ডিলারশিপ সব ধ্বংস করে দিচ্ছে। ক্যাম্পাসগুলো যেখানে ছাত্র সংসদ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা বলছি মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো। একটা কমিউনিটি আমাদের বিরুদ্ধে লেগে গেছে, বামপাড়ায় আগুন ধরে গেছে। বামপাড়া বলতেছে যে এখন মাত্রা মানে ক্যাম্পাসের মধ্যে মাদক ব্যবসা করতে পারে না, খাইতে পারে না, দূরে যেয়ে খাইতে হয়। হাতে ঘা লাগছে। আমরা বলছি এই ক্যাম্পাসে চলবে না, দূরে যেয়ে খেয়ে আসলে খাও, নিজে মরো মরো, 10 জনকে নিয়ে মরবা না। তখন আমাদের বিরুদ্ধে লাগছে আমরা নাকি রাজাকার, আমরা নাকি আল বদর, আমরা নাকি আশামস, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী। আরো বলছি মুক্তিযুদ্ধ বিরোধী হইলাম কেমন? আমার জন্ম তো 1993-94 সালে। বলছে না, তারপরেও চেতনায় তোমরা রাজাকার। ওই মাদকের বিরুদ্ধে কথা বলছি। একজন প্রশ্ন করছেন, বর্তমানে মাদকাসক্তি আমাদের সমাজে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ছাত্র শিবির চাইলে তাদের সাংগঠনিক শক্তি দিয়ে বড় অবদান রাখতে পারে, এই বিষয়ে আপনাদের বর্তমান সিদ্ধান্ত বা পরামর্শ কি? আমাদের সাথে যেই লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির মাদক থেকে বিরত রেখেছে। বাংলাদেশে একমাত্র সংগঠন যে সংগঠনের কর্মী, জনশক্তি, শুভাকাঙ্ক্ষী, সুধী যারা রয়েছে তারা শতভাগ মাদক থেকে বিরত। মাদকের সাথে যাদের সম্পর্ক ইসলামী ছাত্র শিবিরের সাথে তাদের আসলে কোনো সম্পর্ক নাই। এটা একটা বড় কল্যাণমুখী কাজ। একটা বিশাল জনগোষ্ঠীকে মাদক থেকে আমরা হেফাজত করতে পেরেছি। মাদক একটা সমাজ ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে গাজীপুরে আপনারা দেখেছেন। মাদকের অর্থ দিতে না পেরে বাবা এবং মায়ের উপরে সন্তান প্রহার করত, আঘাত করত। একটা পর্যায়ে একদিন সকালে মায়ের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ এবং গায়ে হাত তোলার পরে সেই সন্তান বাইরে চলে গেছে, মাদক গ্রহণ করে ঘরে এসে ক্লান্ত শ্রান্ত শুয়ে পড়ছে। বাবা কুঠার হাতে নিয়ে সেই সন্তানের গলার উপরে কুঠার চালিয়ে দিয়েছে। সন্তান হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, কুঠারের আঘাতে গলার অবস্থা খারাপ, রক্ত ঝিরঝির করে পড়ছে। এরকম সময় মা বাবার পা জড়ায় ধরে বলছে, আমাকে আর মাইরো না, আমি আর মাদক খাবো না, তোমাদের আর কিছু করবো না, আমার বাঁচতে দাও। বাবা আর একটা কুঠারের আঘাত দিয়ে বলছে, তুইও বাঁচ, আমিও এবার বেঁচে যাই। এরপরে নিথর দেহ বাবা লাশের সামনে দাঁড়িয়ে আছে, মা সামনে দাঁড়িয়ে আছে, চোখ থেকে অনর্গল পানি পড়ছে। একজন সন্তানের প্রতি একজন বাবা মার কত ভালোবাসা, সেই সন্তানকে হত্যা করে ফেলছে চোখের সামনে। সাংবাদিক প্রশ্ন করছে, নির্বিকার বাবা দাঁড়িয়ে থেকে মুখ থেকে কথা বের হচ্ছে, বলছে যন্ত্রণা শেষ হইল, ও বেঁচে গেল, আমিও বেঁচে গেলাম, কি আর হবে, এখন ফাঁসি দেবে, দিক ফাঁসি, গেলাম মরে, যন্ত্রণা থেকে তো বাঁচলাম। সমাজ ব্যবস্থার করুণ পরিণতি হচ্ছে এইটা। ঐশীর মতো মেয়েদের জন্ম হয়েছে যার বাবা মা পুলিশে চাকরি করে, ঊর্ধ্বতন কর্মকর্তা। সন্তান বন্ধু বান্ধবের সাথে মিশে মাদকের করাল গ্রাসে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছে। বাবা যখন জানতে পেরেছে, বাবা আমাকে তাকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা, তাকে টাকা না দেয়া, নানাভাবে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। বাবা মা একদিন ঘুমিয়ে আছে, ছুরি চালাই দিয়েছে বাবার গলায়, মায়ের গলায়, এবং তারপরে সেই মেয়ে স্বীকার করছে যে আমি বাবা মাকে হত্যা করেছি, কারণ আমার মাদকের টাকা সে দেয় নাই। সমাজে এগুলো বেড়ে চলেছে। সাউথ এশিয়ায়
ফিমেল অ্যাডিকশনের পরিমাণ, ফিমেল ড্রাগ অ্যাডিকশনের পরিমাণ গ্রাজুয়ালি ইনক্রিজ হচ্ছে। কিছুদিন আগে ভাইরাল একটা ভিডিও আপনারা দেখেছেন, মাকে মানে দা হাতে কোপানোর জন্য গেছে, মা তার সন্তানের হাত ধরে বলতেছে, বাপ আমারে মারিস না। বলে মাদকের টাকা দিবা, এখন থেকে টাকা দিতে বলছি না, দিবি? তখন বলছে তুই যা চাইস তাই দেবো, আমারে মারিস না, আমারে বাঁচতে দে। মায়ের করুণ আর্তনাদ, আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। লক্ষ লক্ষ মাদকাসক্ত, ৮০ লক্ষের অধিক বাংলাদেশে এখন মাদকাসক্ত, ড্রাগের ডিলার তৈরি হচ্ছে, মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। এর পূর্বের সরকারের বন্দোবস্তে যারা ছিল তারা মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করত, এখন তারা চলে যাওয়ার পরে আর এক সিন্ডিকেটদের কাছে এই মাদকটা তারা দিয়ে গেছে। মাদকের কার্যক্রমে বাধা সৃষ্টি করার কারণে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে। নোয়াখালীতে আপনারা দেখেছেন, সেখানে আমাদের একজন ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল আমরা দেখেছি আমাদের একজন ভাইকে গাইবান্ধায় হত্যা করা হয়েছে। মাদকের ব্যবসার সাথে জড়িত যুব দল, বিএনপির নেতাকর্মীরা এর বিরুদ্ধে যখন অবস্থান নেওয়া হচ্ছে, তখন তারা অস্ত্র ব্যবহার করে, গোলাবারুদ ব্যবহার করে আমাদেরকে পৃথিবী থেকে শেষ করে দিতে চায়। তারা নিজেরা মাদকাসক্ত। আমি বিশ্বাস করি যারা মাদক ব্যবসা করে তাদের সন্তান মানুষ হইতে পারে না, এই সন্তানগুলো অমানুষ তৈরি হয়। এই মাদকের টাকা দিয়ে কোনো সুস্থ শরীরের মানুষের জন্ম হইতে পারে না। আমরা বিশ্বাস করি যারা মাদকের সিন্ডিকেট তৈরি করে রেখেছে তাদের করুণ পরিণতি হবে, তার সন্তান, তার স্ত্রীর হাতে এই জমিনেই তাদের বিচার হবে। এখনো সময় আছে, মাদক ব্যবসা বন্ধ করো, সমাজকে মুক্তি দাও, সমাজের মানুষকে বাঁচতে দাও। যদি আপনার বাবা মাদকের সাথে জড়িত থাকে, যুদ্ধ ঘোষণা করবেন বাবার বিরুদ্ধে। সে একা মৃত্যু মুখে নিজেদেরকে পতিত করছে না, পুরো কমিউনিটিকে, একটা জাতিকে সে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কলেজ আঙ্গিনাগুলোতে মাদকের অভয়ারণ্য, ডিলারশিপ নিয়ে আসে এইখানে। এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে হুমকি দেয়, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেবে। মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির জিরো টলারেন্স। ২৬ তারিখে মাদক বিরোধী দিবস, জুনের এই মাদক বিরোধী দিবসে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশ ব্যাপী বড় ক্যাম্পেইন করবে। ঢাকায় আমরা ইয়ুথ এগেইনস্ট ড্রাগ এই স্লোগান সামনে রেখে সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপক মাদকের বিরুদ্ধে আমরা কর্মসূচি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে পালন করব। আপনারা থাকবেন তো সাথে? সুস্থ জীবনের পথে আপনারা থাকবেন সাথে? মাদক একটা সমাজকে ধ্বংস করে, একটা পরিবারকে ধ্বংস করে, একটা কমিউনিটিকে ধ্বংস করে। কিভাবে মানুষ মাদকাসক্ত হয়? মানুষ তার বন্ধু বান্ধবীর সাথে মিশতে গিয়ে, এবং সাংস্কৃতিক আগ্রাসন, পশ্চিমা সাংস্কৃতিক ব্যবস্থা আর পেট পচা ভারতীয় সাংস্কৃতিক ব্যবস্থা মাদককে এমনভাবে উপস্থাপন করেছে এগুলো নাকি পুরুষ আর নারীর অধিকার হয়ে গিয়েছে। মাদক কোনোদিন অধিকার হইতে পারে? একটা বাজে জিনিস, একটা সমাজকে শেষ করছে, নিজের জীবনকে শেষ করছে, যৌবনকে শেষ করছে, ঘর পরিবার টেকে না, শেষ বয়সে স্ত্রী তার স্বামীর সাথে থাকতে চায় না, যৌবন হারিয়ে ফেলে। আশ্চর্য! ব্লাড ক্যান্সারের রুগী হয়, আলসারের রুগী হয়, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, হার্ট ধ্বংস হয়ে যাচ্ছে, হার্ট স্ট্রোকের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই মাদকের কারণে একটা সমাজ কাঠামো, পরিবার কাঠামো, ব্যক্তি কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে এইটাকে মডার্নাইজেশনের সিম্বল বানিয়েছে। ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে, নিষেধ করেছে, সেটা কোশ্চিনকালেও মডার্নাইজেশনের সিম্বল হতে পারে না। ইসলামের এগেইনস্টে গিয়ে জাতিগতভাবে তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে কাছে যান, সন্তান ঘরের ভিতরে, কন্যা সন্তান তার বাবার কাছে নিরাপদ না, মা তার সন্তানের কাছে নিরাপদ না। সেই পরিবার কাঠামোগুলো আজ আইয়ামে জাহেলিয়াতের চাইতেও চূড়ান্ত পরিণতির দিকে চলে গিয়েছে। বাংলাদেশকে তিলে তিলে সেই ব্যবস্থাপনার দিকে যারা ঠেলে দিতে চায় তাদেরকে আমরা ধিক্কার জানাই। ইসলামী ছাত্র শিবির তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওই ইসলামী ছাত্র শিবিরের সাথে যে লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে, যে কোটি কোটি শিক্ষার্থীকে আমরা বিদায় দিয়েছি আমাদের এই সংগঠন থেকে, বুক ফুলিয়ে, বুকে হাত দিয়ে ইসলামী ছাত্র শিবির বলতে পারে এই সমাজ ব্যবস্থার সবচেয়ে আদর্শ, সবচেয়ে সুশ্রী, সবচেয়ে সুষমামণ্ডিত মানুষ ইসলামী ছাত্র শিবির এই সমাজ ব্যবস্থার জন্য উপহার দিতে সক্ষম হয়েছে। একটা গল্প বলি। একজন ডাক্তার একবার চিন্তা করলো এলাকায় যারা মদ খায় তাদেরকে মদ পান থেকে বিরত রাখার জন্য একটা প্রোগ্রামের আয়োজন করবে, কাউন্সিলিং করবে। তো 5 স্টার হোটেল ভাড়া নিয়ে মদ্যপায়ী মানুষদেরকে ইনভাইট করলে ইনভাইটেশন লেটার দিয়ে
এখন যারা মদ টদ খায় এরকম দাওয়াত পেয়ে তো তারা ভাবছে যে যার মতো চিন্তা করে, ভাবছে ওইখানে গেলে আরও ভালো আপ্যায়ন আজকে করানো হবে। তো গিয়ে দেখতেছে সেমিনার কক্ষে টেবিলের উপরে ডাক্তার 2টা টিউব রাখছে, একটার মধ্যে পানি রাখছে আর একটার ভিতরে নির্ভেজাল মদ রাখছে। 2টা কেঁচো নিয়ে এসে সবাইকে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে আর বলতেছে তোমরা খেয়াল করো এখানে কি হয়। কেঁচো পানির মধ্যে একটা দিল, মদের ভিতরে একটা দিল। তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো সবাই। অ্যালকোহলের মধ্যে যেই কেঁচোটিকে দিল, অ্যালকোহলের তেজস্ক্রিয়তার কারণে সেই কেঁচো নিমিষের মধ্যে ভ্যানিশ হয়ে গেল, মদের সাথে মিলে গেল। আর পানির মধ্যে যেই কেঁচোটা সে দিব্যি ঘোরাফেরা করছে। এক্সপেরিমেন্ট শেষ, ডাক্তার জিজ্ঞাসা করলো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনারা কি বুঝলেন? মদ্যপায়ী মানুষরা তো কিছু বুঝে না। পেছন দিক থেকে একজন দাঁড়িয়ে বলছে যে ডাক্তার সাহেব, মদ খেলে পাকস্থলীতে কেঁচো জন্মায় না। ডাক্তার খুব হতাশ হলো যে আমি এক্সপেরিমেন্ট করতে চাইলাম কি আর বুঝলোটা কি? যার মনে যা ফাল দিয়া ওঠে তা চিন্তা করে আসছেন। এইখানে আসার পরে নবীন বরণে যাচ্ছি, একটা ডিজে পার্টি হবে, এরপরে নাচ গান হবে, একটা আনন্দমুখর পরিবেশ। শিবিরের প্রোগ্রামে আইসা দেখি খালি ওয়াজ শোনায় আর ইথিক্সের কথা বলে আর শুধুমাত্র বয়ান আর বয়ান। এত বয়ান এই প্রজন্ম আবার শুনতেও ভালো লাগে না। এরা তো জেন আলফা, জেন জেড, অস্থিরতা, শর্টকটে যা কিছু করা যায় শর্টকটে একটা বিপ্লবও করে ফেলতে পারছে তারা। আলহামদুলিল্লাহ, এই অস্থিরতা থাকবে না। এই অস্থিরতার ঢেউ একদিন চলে যাবে। পৃথিবীতে এই অস্থিরতাগুলো কখনোই চিরস্থায়ী হয় না। মানুষ তার ভুল বুঝতে পারবে। সাস্টেনেবিলিটি, এডুকেশন, এগুলোর অনেক বেশি মর্যাদা আছে। সময় ব্যয় করতে হবে। জীবনে স্থিরতার প্রয়োজন আছে। অস্থির জীবন মানুষকে ভালো কিছু কখনোই দেয় না। স্থিরতা আনার জন্য ইসলামের বিধান হচ্ছে ইবাদতের বিধানেরগুলোর কথা বলা হয়েছে। ইসলামী ছাত্র শিবির এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে একজন স্টুডেন্টকে তার ওয়ে অফ আইডেন্টিফিকেশন, ওয়ে অফ পাথ আইডেন্টিফাই করে দেয়। আপনি কোন রাস্তায় চললে আপনার জীবনটা ভালোভাবে পরিচালিত হবে, আপনি কে, কি করতে হবে, কিভাবে করতে হবে, এই জিনিসগুলো জানা একজন মানুষের জন্য খুব জরুরি একটা ব্যাপার। একজন অন্ধের হাতে যদি মশাল তুলে দেয়া হয়, সে মশাল নিয়ে অন্ধ ঘর বাড়ি সব পুড়িয়ে সাফ করে ফেলবে। চক্ষুষ্মান মানুষের হাতে যদি মশাল থাকে তাহলে সেই মশাল নিয়ে সে অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষা কাঠামোর এত দৈন্য দশা। শিক্ষা কাঠামোতে শিক্ষিত হওয়ার পরে এত এত বিশ্ববিদ্যালয়, এত এত ইউনিভার্সিটি, কলেজগুলো, কিন্তু আলটিমেটলি আউটকামটা কি? হোয়াটস দ্য রেজাল্ট? আমরা এই আইডেন্টিফিকেশনের জায়গায় যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে শিক্ষার প্রসারের সাথে সাথে শিক্ষা কাঠামো বাড়ছে, শিক্ষিতের হার বাড়ছে, অনার্স মাস্টার্স করা গ্র্যাজুয়েশনের পরিমাণ বাড়ছে, দেশে ধর্ষকের পরিমাণ বাড়ছে, দেশে ঘুষখোরের পরিমাণ বাড়ছে, দেশে চাঁদাবাজির পরিমাণ বাড়ছে, দেশে লুটপাটের পরিমাণ বাড়ছে, দেশে ব্যাংক ডাকাতির পরিমাণ বাড়ছে, দেশে টাকা পাচারের পরিমাণ বাড়ছে। তাহলে শিক্ষিতের হার বাড়ার সাথে সাথে এই দেশে এই জিনিসগুলো কমার চাইতে কেন বাড়লো? এইটা আমাদেরকে আইডেন্টিফাই করা দরকার। আসলে শিক্ষা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে মানুষকে পৌঁছে দিতে পারছে, নাকি এক ধরনের বস্তুতান্ত্রিক সমাজ কাঠামোর মধ্যে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা কিছু মানুষকে দুনিয়ায় সারভাইভ করার জন্য, ইট, ড্রিঙ্ক অ্যান্ড ম্যারি, এই পারপাস সার্ভ করার জন্যই দুনিয়াতে তাদেরকে একটা কাঠামোগতভাবে তৈরি করে রাখা হয়েছে। এটা আমাকে চিন্তা করতে হবে। সেই আলোকে নিজের জীবনকে গড়ে তোলার জন্য আমরা আমাদের এই প্রোগ্রামগুলোতে স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করার জন্য চেষ্টা করি। আশা করি সেই কথাগুলো এখানে বলা হয়েছে, আপনারা আপনাদের জীবনে সেটা মেনে চলে নিজের জীবনকে এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য গড়ে তোলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিলেই আমার মনে হয় আলোচনা সব শেষ হয়ে যাবে।